দায়িত্বটা নিয়েছে এটা জানতাম না। প্রকাশক? হ্যাঁ। আচ্ছা, এবার আপনি সব মিলিয়ে কতগুলো কবিতা নিয়ে এসছেন? তা হবে 50-60টা তো হবেই। কোনো কাজ হলো? সব কাজই কাজ, আবার কোনো কাজই কাজ না। এই যে আমরা প্রতিনিয়ত ছুটে চলেছি, কিসের পেছনে, কেন ছুটছি, তাকে আমরা কেউ জানি? আপনারা জানেন? সনাতন বাবু, আপনার কবিতাগুলো কি আমার বন্ধুকে দেবেন? তা তো দিতে আমার সমস্যা নেই, কিন্তু আপনারা এত বড় মানুষ, আমার ওই সামান্য কবিতা দিয়ে। আচ্ছা, আপনি একটা কাজ করুন, আপনার কবিতাগুলো আমাকে দিন তো। আমি আসলে আপনার জন্য কি করতে পারবো সেটা ভেবে উঠতে পারছি না। আসলে আমরা ব্যবসায়ী মানুষ তো, তাই। আচ্ছা, লেখক এবং প্রকাশকের এই বিনয় যুদ্ধকে একটু থামবে? আমার একটু বেরোতে হবে, তাড়া আছে। তুই না কাল চীন যাচ্ছিস? হ্যাঁ, যাচ্ছি, 15 ডেজ। এই তো একটু আগে বললেন যে চাকরি ভালো লাগে না, আবার এখনই বলছেন অফিসিয়াল ট্যুরের কথা। ব্যাপারটা একেবারে বিপরীত ধর্মী হয়ে গেল না? এনিওয়ে সনাতন বাবু, এখানে আছে কবিতা। থ্যাংক ইউ। আপনার সাথে পরিচিত হতে পেরে ভালো লাগলো। হয়তো আবার কখনো কোনো দিন আপনার সাথে দেখা হতেও পারে। জি, আসলে আপনারা শহরের মানুষ, এতটা জানেন, বিশেষ করে একটা সামান্য মানুষকেও কি করে সম্মান দেখাতে হয়, আমাকে ব্যাপারটা খুব মুগ্ধ করে আর কি। ধন্যবাদ আপনাকে, রাব্বি সাহেবকেও। বাবা, আপনাকে। আজ তাহলে উঠি। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তো উঠি, চাকরি থেকে ফিরে কথা হবে। ওকে, আমি আর উঠলাম না দোস্ত। হ্যাঁ, থ্যাংক ইউ। ঠিক আছে, টেক কেয়ার। হ্যালো। আচ্ছা, ওই যে একটা কবিতা আসার কথা ছিল, আসছে? জি স্যার। এগুলো পানি। স্যার, মর্নিংয়ে রুমটা সাফ করতে গেলে জিনিস পাইছি। কি? স্যার, একটা মানি ব্যাগ পাইছি। মানি ব্যাগ। আচ্ছা, তুমি যাও। এই শোনো, এটার ভেতরে সব ঠিকঠাক আছে তো? স্যার, আমি পাওয়ার কিন্তু জানি না, আমি পাওয়ার পরে বলেছি। ঠিক। কোথায় পেয়েছো এক্স্যাক্টলি, কোন জায়গাটা পেয়েছো? চেয়ারের নিচে স্যার। তুমি যাও। কার হতে পারে মানি ব্যাগটা?
কিভাবে বুঝবো? খুলে দেখব? কিন্তু কারো মানিব্যাগ এভাবে হাত দেওয়াটা একদম পছন্দ না আমার। কি যে একটা ঝামেলায় পড়লাম। মানিব্যাগটার অবস্থা তো খুবই বেহাল। ভেতরে কি বা থাকতে পারে? সারাদিন কত মানুষ আসে, কার না কার কে জানে। আর মানিব্যাগের নাম ঠিকানাও থাকার কথা না। তবু দেখি খুলে, কি আর করা। অসাধারণ। কার লেখা এটা? নিশ্চয়ই মানিব্যাগটা যার তার নয়। খুবই আধুনিক আর সুন্দর কবিতা লেখা। বহুদিন এত সুন্দর কবিতা আমি পাইনি। মনে হচ্ছে কবি এটা লেখেননি, নির্মাণ করেছেন। কিন্তু কে এই কবি? কে? না, আমি ভাবতে পারছি না। আচ্ছা, এখানে তো কিছু কার্ড আছে, দেখি তো। আরে, এই কার্ডটা তো দেখি রাব্বির। আচ্ছা, ভালো কথা। এটা কালকের ওই বৃদ্ধ কবির কবিতা না তো? তা তো হবার কথা না। মফস্বলের লেখাগুলো সম্পর্কে আমার ধারণা আছে। এটা কোনোভাবেই সেরকম কিছু না। তবু আমার কেন যেন মনে হচ্ছে কবিতাটি ওই বৃদ্ধ কবির। রাব্বিকে একটা ফোন করি না কেন? হ্যাঁ দোস্ত বল। তুই কি খুব ব্যস্ত? না না না, সমস্যা নেই, বল। আমার অফিসে তো আজ একটা মানিব্যাগ পাওয়া গেল। মানি ব্যাগ? হ্যাঁ, মানিব্যাগ। কার হতে পারে এটা ভেবে মানিব্যাগটা খুলতেই দেখি সেখানে একটা কবিতা। কবিতা? হ্যাঁ, অসাধারণ একটা কবিতা। শেষ স্বপ্নের প্রজাপতিগুলো। আরে এটা তো সনাতন বাবুর। আচ্ছা, এই ব্যাগে কি কোনো টাকা পয়সা ছিল রে? হ্যাঁ, আমি তো দেখলাম 1,003 টাকার মতো ছিল। এইটা সনাতন বাবুর সারা মাসের খরচ। ইস রে। আশ্চর্য, তুই আফসোস করছিস কেন? টাকা তো উনি পেয়ে যাবে। তা যাবে, বাট তুই জানিস না বন্ধু, সে আসলে কতটা গরিব। আগে একটা স্কুলে শিক্ষকতা করতো, বয়স হয়ে যাওয়ার কারণে সে চাকরি চলে গেছে। এখন এই ঘুরে ঘুরে কয়েকটা টিউশনই করে, এভাবেই তার সংসার চলে। তাই নাকি? তোকে রিকোয়েস্ট করতে হবে না। আমি কালই কাউকে দিয়ে ওনার বাড়িতে মানিব্যাগটা পাঠানোর ব্যবস্থা করছি। তুই ঠিকানাটা আমাকে দে। ওকে, থ্যাংক ইউ দোস্ত, থ্যাংক ইউ। হ্যাঁ, ঠিকানাটা বল। শোন, তুই এক কাজ করবি, যদি নিজের ব্যাগটা- মাই গড, কি লিখেছেন উনি! সনাতন বাবু কোথাকার কোন স্কুল টিচার, ভাবতেই পারছি না আমি। ভদ্রলোক আমাকে সম্পূর্ণ মুগ্ধ করে ফেললো দেখি। না, বরং একটা কাজ করি, মানিব্যাগটা কাউকে দিয়ে না পাঠিয়ে
আমি বরং দিয়ে আসি, সেই সাথে ওনার সাথে একটা চুক্তিও করে আসি। ওনার কবিতার বই এবার 21-এর বই মেলাতে আমি নিজে বের করব। নবীন, জি স্যার। তুমি কি পথটা চেনো? স্যার, সদর পর্যন্ত চিনব, মেইন রোড থেকে 1 ঘন্টার পথ। তুমি এখানেই থাকো, গাড়িটা সাইড করে রাখো। ভাই, আচ্ছা ওই হাতিল গ্রামটা কোন দিকে বলতে পারেন? হাতিল? ও হাতিলা। আপনি এক কাজ করেন, এই দিক দিয়ে সোজা যাইতে থাকেন, যাইতে যাইতে দেখবেন একটা বাঁক আছে, বাঁক দিয়ে বাঁক নিয়ে যাইবেন, তারপর দেখবেন সামনে একটা বাজার আছে, বাজারে যাইতে যাইতে দেখবেন আর একটা বাঁক আছে, সেই বাঁক দিয়ে যাইতে যাইতে একটা পুকুর ঘাট পড়বো, এরপরে যাইতে থাকবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আপনারও ধন্যবাদ ভাই, হাত তো নাইছে। জি, আপনারও ধন্যবাদ। গ্রামের মানুষ খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে না? এদিকে তেমন কোনো বাড়িঘর নেই তো, বিরান জায়গা। তাছাড়া এই জায়গাটার দোষও আছে। কি দোষ? গ্রামের লোক নানা কথা টথা বলে, এসব বিশ্বাসে কি দরকার? আপনারা শহরের মানুষ, আপনারা যুক্তি মেনে তারপরে চলেন। আচ্ছা দিনারবাবু, আপনি কি ভয় পাচ্ছেন? না না, ভয় পাবো কেন? আমি যেখানে থাকি সেখানে গেলে আমি নিশ্চিত আপনার মন ভালো হয়ে যাবে। রাব্বি ভাই, সাদেক ভাই, ওদেরও অনেক ভালো লেগেছিল বাড়িটা। আপনার বাকি কবিতাগুলো কিন্তু পড়ব। অবশ্যই পড়বেন। আমি আর কি বলবো বলুন, আপনি অনুগ্রহ করে পড়লে আমি তো খুশি হব।
এই বিশাল বাড়িতে কি আপনি একা থাকেন? একা থাকি কে বললো আপনাকে? মানে আপনি ক্লান্ত, জল খাবেন নিশ্চয়ই। জল দিলে ভালো হয়। অপু, অপু, অপু কোথায় গেলে তুমি? দেখো কাকে নিয়ে এসেছি। দিনেশ সাহেব, ও অপরাজিতা, আমার স্ত্রী। আমি ওকে অপু বলেই ডাকি। অপু, উনি মস্ত বড় লোক, অনেক বড় প্রকাশক, দিনার সাহেব। না না, আমি আসলে অনেক বড় মানুষ না, সাহেবও না। আমি আপনার কথা শুনেছি, উনি ঢাকা থেকে এসে আপনার কথা বলেছে। আপনি বসুন, আমি আগে জল নিয়ে আসি। আমি দরিদ্র মানুষ, কিন্তু মনের দিক থেকে আমি অনেক ধনী, এবং সেটা হয়েছে অপুর কারণেই। দেখুন না কেমন পরিষ্কার করে রেখেছে মেয়েটা চারপাশ। যতই বলি কাজ কম করো কম করো, কিন্তু কে শোনে কার কথা। আপনি ক্লান্ত, আপনি বসে একটু বিশ্রাম নিন। বসুন না। আপনি একটু জিরিয়ে নিন, আমি ভেতর থেকে আসছি। আমি কিন্তু জানি আপনি কি ভাবছেন। মানে আপনি কিছু ভাবছেন না? বলুন। না, মানে আমি তেমন কিছু তো ভাবছিলাম না। মিথ্যে, একদম মিথ্যে। আমি সব জানি। আপনি কি করে জানলেন? আমি মানুষের ভেতরের কথা পড়তে পারি। আপনি আমাকে দেখে অবাক হয়েছেন, কি তাই না? বলুন, হননি? আশ্চর্য, আমি আপনাকে দেখে অবাক হব কেন? আবার মিথ্যে কথা। আপনাদের শহরের মানুষরা গায়ে মানুষের চেয়ে বেশি মিথ্যে বলেন, এটাই কিন্তু সত্যি। আপনি বসুন, আমি জলখাবার নিয়ে আসছি। আমি নেহাতি গরিব একজন মানুষ, আপনাকে সমাদর করবার সাধ্য আমার নেই। এসব খাবার আপনি কি খেতে পারছেন? না না, খাবার তো অনেক ভালো হয়েছে। তাহলে আরো দুটো নিন, রাতের খাবার দিতে একটু দেরি হবে। আবার রাতের খাবার কেন? এটাই তো যথেষ্ট। বারে, রাতে খাবেন না? তাহলে এখন কি খেলাম? এ তো জল খাবার। রাতে আমাদের খেতে দেরি হয়ে যায়, 12টা 1টা বেজে যায় প্রায়। সে তো আমারও হয়।
তাহলে তো ভালোই হলো। আপনার একটু বসে গল্প করুন, আমি চট করে রান্নাটা সেরে আসি। হুম? না মানে আমি বলছিলাম কি, রান্না করার আর কি দরকার, যা খেলাম সেটাই তো যথেষ্ট। তার চেয়ে বরং আসুন আমরা সবাই মিলে আজ গল্প করি, আর এই বাড়িটা একটু ঘুরে ঘুরে দেখি। বাড়ি তো দেখাবই, এই বাড়িতে এসে বাড়ি না দেখে চলে যাবেন, তা কি হয়? অপু, ওনাকে সিন্দুকটা দেখাবে কিন্তু। তা কি আর বলা লাগে? আমি কি সিন্ধুকে তালা মেরে রেখেছি? আমি আসলে খুব অবাক হচ্ছি, মনে হচ্ছে কোনো একটা সিনেমা দেখছি, দৃশ্যের পর দৃশ্য আমার চোখের সামনে ঘটে যাচ্ছে। সনাতন বাবু, অপরাজিতা, এদেরকে আমি দেখে ক্রমাগতভাবেই অবাকই হচ্ছি। বিশাল একটা বাড়িতে অসম বয়সের দুটো মানুষ। যাকে আমার এসব ভেবে লাভ কি, বাদ দিই। অপু, আমার সেই পুরনো লেখাগুলো খুঁজে পাচ্ছি না। ভাবছিলাম ওনাকে একটু পড়তে দেব, কোথায় আছে একটু খুঁজে দেখবে। মানুষ যে কি করে এত অগোছালো হয় তোমাকে না দেখলে বোঝা অসম্ভব। সবকিছু কি আমি ঠিক করে দেব? চলো, উনি একা বসে আছেন, ওনার কাছেই বরং যাই। চলো। চা খাবেন? আরে না, চার দরকার নেই। আপনার শহরের মানুষ তো ঘন ঘন চা খান, এই জন্য বললাম। উনিও তো ঘন ঘনই চা খান। অপু, তুমি কিন্তু ঠিকই বলেছ। কি বলেন দিনার সাহেব, চা হলে কিন্তু মন্দ হয় না। আপনার কি একটু শীত শীত করছে? শীত কই না তো। আমার কিন্তু একটু শীত শীত করছে। কার্তিক মাস তো, কার্তিক মাসের শেষে কিন্তু একটু ঠান্ডা পড়ে। হ্যাঁ, কার্তিক তো প্রায় শেষ হতেই চললো। আমরা যারা শহরে বাস করি তারা বাংলা মাসের মর্ম বুঝি না, কিন্তু বাংলা প্রত্যেকটি মাসের কিন্তু তাত্ত্বিক একটা অর্থ আছে। আপনি আপনাদের ভয় লাগে না? আমাদের ভয় লাগে না। বরং আমরা একা থাকি বলে মানুষই আমাদের ভয় পায়। আপনাদের বাড়িটা তো গ্রামের একদম অন্য এক প্রান্ত। যদি কোনো সমস্যা হয় কেউ তো টেরও পাবে না। আমাদের কোনো অসুবিধা হবে না। আচ্ছা, চা কেমন খেলেন বললেন না যে? চা খুবই ভালো হয়েছে। আচ্ছা, যদি অনুমতি দিন একটা প্রশ্ন জিজ্ঞেস করব। নিশ্চয়ই।
আচ্ছা, বাংলা কবিতায় ছন্দের ব্যবহার যে চলে গেল, মানে আধুনিক কবিতায় ছন্দের ব্যবহার সেরকম আর হয় না, অথচ আশ্চর্য, আপনি আধুনিক কবিতাও বোঝেন? দিনার সাহেব, ও কিন্তু খুবই ভালো কবিতা লেখে। তাই? না না না, সেরকম কিছু না। ওর কবিতাগুলো আমাকে শুধু পড়ে শোনায়, আমাকে দেয় না, নিজেই নিজের মতো করে জমিয়ে রাখে। আমাকে পড়তে দেবেন? ওগুলোতে পড়ার কিছুই নেই, আমি নিজে আনন্দে লিখি। আপনি একটু ঘুমাবেন না? না, আমি বরং একটু মুখে পানি দিয়ে আসি। রাতটা যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। আমি আপনার মুখ ধরে জল নিয়ে আসছি। না না, লাগবে না। আপনি বরং আমাকে একটু আলোর ব্যবস্থা করে দিন। আর টিউবওয়েল আছে না? আচ্ছা, তাহলে আপনি আমার টর্চটা দেখলেন। আচ্ছা, ওইদিকে গিয়ে ওইখানটা কুয়া আছে। আচ্ছা, আমি যাচ্ছি। আসলে অন্যরকম একটা রাত কাটলো, অনেকটা স্বপ্নের মতো। মানুষের অভিজ্ঞতা বড় বিচিত্র। এমন হঠাৎ করে এখানে না এলে বুঝতেই পারতাম না মানুষ কত বিচিত্র। সনাতন বাবুর বয়স কত হবে? 70-75? আর অপু অপু কিভাবে সনাতন বাবুর স্ত্রী হয় তা আমার মাথায় আসে না। অপুকে তো আমার অনেক আধুনিক মেয়ে হিসেবে মনে হয়। গ্রাম্য মেয়ে, অথচ কি আধুনিকতা তার কথা, তার চলনে। তবে কুয়াতলার ব্যাপারটা আমি বুঝতে পারছি না। বুঝলাম আমি সারা রাত ঘুমাইনি, তাই বলে এমন একটা অলিক ব্যাপার দেখলাম। যাই হোক, আবার ফিরে যাচ্ছি যন্ত্রের শহরে, যন্ত্র মানব হয়ে। যে আমার কাছে কোনো লোক আসছিল যে তুমি তাকে বলেছো আমি অফিসে নাই থাকা সত্ত্বেও? তো
ভাই তুমি এগুলো বলো, জাস্ট গেট আউট। হ্যালো, হ্যাঁ, আমার কাছে যদি কোনো লোক আসে, সেই লোক আমার পারমিশন ছাড়া আমার রুমে ঢুকাবে না, সে ঠিক আছে, কিন্তু আমার পার্সোনাল লোক যদি আসে, আমি থাকা অবস্থায় তাদেরকে বের করে দেওয়ার কোনো অধিকার তোমাদের নাই। আমি তোমাকে সে রাইট দেই নাই। হ্যালো, হ্যাঁ বন্ধু, তুমি কোথায়? আমি তো অফিসে। আচ্ছা ঠিক আছে, তুমি অফিসে থাকো, আমি আসছি। আচ্ছা, আয়। কিরে, কখন ফিরলি তুই? আছিস কেমন? ভালো রে, গতকাল রাতে, এরপর লম্বা একটা ঘুম। তো কতদিন থাকলি এবার? কথা তো ছিল থাকবো মাত্র 15 দিন, কিন্তু থাকতে হলো তো কত 21 দিন থাকলাম। টায়ার্ড হয়ে গেলাম, জাস্ট মানে হাঁপিয়ে উঠেছি আমি। ভাত না খেয়ে বাঁচি আমরা, বল? 21টা দিন ভাতের সঙ্গে সাক্ষাৎ নেই। আচ্ছা, ইয়ে কি করলি? ওই সনাতন বাবুর মানি ব্যাগ ফেরত দেওয়ার ব্যবস্থা করেছিলি? আমি নিজে তো গিয়েছিলাম। তুই নিজে গিয়েছিলি? স্ট্রেঞ্জ। আরে সনাতন বাবুর বাসায় গিয়ে তো আমি খুব মুগ্ধ। তার স্ত্রী বয়স কত জানিস? 18 কি 19 হবে। অপরূপা সুন্দরী, কিরকম অদ্ভুত সব ব্যাপার। মানে গ্রামের বাড়ি, নির্জন একটা জায়গা, জমিদার বাড়ির মতো পুরনো একটা বাড়ি, সেখানে তার স্ত্রী আর সে থাকে, আশেপাশে কোনো লোকজন নেই। মানে ব্যাপারটা না আমার কাছে কেমন, মানে আমি ওই ঘর থেকে বেরই হতে পারছি না। কি যাতা বলছিস? আমি জানবো না? আমি ওই ভদ্রলোক সম্পর্কে সব কিছু জানি, ইভেন আমি গ্রাম সম্পর্কেও জানি। আমি আমি তার পুরনো বাড়িতে 2 বার গিয়েছি। তুই আমাকে কি বলতে চাচ্ছিস? আমি তোর সাথে সব মিথ্যে কথা বললাম? সব মিথ্যে? না, তুই মিথ্যে বলছিস না, কিন্তু মানুষ মানুষ ভুল করতে পারে না। দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই কি বলতে চাচ্ছিস? উনি অবিবাহিত, চিরকুমার? 100%। আশ্চর্য, তাহলে আমি কি দেখলাম? তা আমি কি করে বলবো? ওয়েট, আমি সিরিয়াস। হ্যাঁ, তুই ওনার বাড়িতে শেষ কবে গিয়েছিলি? তা গিয়েছিলাম কত, প্রায় বছরখানেক আগে, ইয়েতে, ওই যে পৌষ সংক্রান্তিতে। হতে পারে, হতে পারে, তুই রাইট। উনি তো তারপরেও বিয়ে করতে পারে। অসম্ভব। ওকে ফাইন, তাহলে চল ওনার বাড়িতে। আমার কিন্তু তোর উপর ভীষণ মেজাজ খারাপ হচ্ছে। মেজাজ খারাপ করে তো বন্ধু কোনো লাভ নেই। তুমি স্বপ্ন দেখে এসে বলবা, আমি সেটা সব বিশ্বাস করবো, সেটা সব মেনে নেবো, এটা তো হতে পারে না। আচ্ছা ঠিক আছে, তুই কবে যাবি আমাকে বল। নেক্সট ফ্রাইডে চলো। আমি আগে বলছি, আমিও যাবো, আমরা 3 জনই যাবো। ওকে, নেক্সট ফ্রাইডে আমাদের, আমি কিন্তু সমস্ত কিছু কাজ বন্ধ করে দিচ্ছি। আমার নেক্সট ফ্রাইডেতে তোকে না দেখানো পর্যন্ত আমার পারছি না কতক্ষণ লাগবে। বড্ড পড়ছে, হাঁটলাম তো অনেক। ব্যাপারটা শুনে আমার কেমন যেন মজা লাগছে। 70 বছরের বৃদ্ধ আর তার স্ত্রী 22-23 বছরের। তোর মানে কি ভাবি? আপনিও কি রাব্বির মতো ব্যাপারটাকে বিশ্বাস করছেন না? বিশ্বাসও করছি না, আবার অবিশ্বাসও করছি না, তবে দুজনকে একই ফ্রেমে দেখতে ইচ্ছে করছে। আরে ধুর, ওই ভদ্রলোকের সঙ্গে পরিচয় আমার 16-17 বছর। প্রতি বছর কবিতা সম্মেলনে তার সঙ্গে আমার দেখা হয়। তুমি ওনার নামটা তো অনেকবারই বলেছো। হ্যাঁ,
আশ্চর্য একটা নীরবতা আছে ওনার মধ্যে। আরে বাবা, ভদ্রলোক আমাকে কখনো বলেনি এরকম কথা। বরং যতবার আমি তার বাসায় গেলাম ততবার সে সমস্ত কাজ নিজ হাতে করেছে, আমি নিজ চোখে দেখেছি সেটা। তাহলে তোমাদের দুই বন্ধুর মধ্যে সমস্যা হলো একটাই। ওর কথা শুনে মনে হচ্ছে আমি পাগল, হ্যালুসিনেশনে ভুগে। তাহলে কে অপরিচিতা? অপুকে? না না, আমার এতদিনের সব জ্ঞান, সব ধারণা মিথ্যে হতে পারে না। সনাতন বাবু, আপনি সত্যি করে বলুন, আপনি সত্যি করে বলুন সনাতন বাবু, ঘটনাটা কি? আমি চিরকুমার মানুষ, এটাই সত্য। সত্য করে আর কি বলবো বলুন? সনাতন বাবু, দিনাল আমাকে যেভাবে বললো আমি তো কনফিউজড হয়ে গেলাম। আপনি কবে বিয়ে করলেন? সিঁদুর পরা এক তরুণী মেয়ে। আপনি সত্যি করে বলুন সনাতন বাবু, আপনাকে বলতেই হবে। আমার লজিক, আমার এতদিনের ধারণা সব মিথ্যে হয়ে যাবে, হতে পারে না। আপনি প্লিজ বলুন সনাতন বাবু। আসলে কি দিনার ভাইয়া যখন এসেছিল এই বাড়িতে কেউ ছিল না? পৃথিবীতে অনেক ঘটনা ঘটে। প্রতিদিন যেমন গাছে পাতা গজায়, তেমনি পৃথিবীতে প্রতিদিন অনেক ঘটনা ঘটে, যার সব ব্যাখ্যা আমরা করতে পারি না। হ্যাঁ, দিনার সাহেব ঠিকই বলেছেন। আমি বলেছি না? কিন্তু এর সঠিক ব্যাখ্যাটাও আমার জানা নেই। মানে দিনার সাহেব আসলেই যাকে দেখেছেন সে আমার বিয়ে করা স্ত্রী। তবে তবে কি? প্রায় 40 বছর আগের কথা, 1971 সালের মার্চ মাসের শেষ দিক। আমি তখন এ বাড়ির আশ্রিত।
সত্য কইরা বল, যা শুনতাছি তা কি সত্য? কি শুনছিস? দেখ, তোরে এই গ্রামে নিয়ে আসলাম, স্কুলে চাকরির ব্যবস্থাটা কইরা দিলাম, এই বাড়িতে থাকনের ব্যবস্থাটাও কইরা দিলাম। আচ্ছা, আমি কি বলছি যে তুই এসব ব্যবস্থা আমাকে করে দিসনি? না, সবই ঠিক আছে, কিন্তু দেখ বন্ধু, অগ জমিদারি নাই, কিন্তু জমিদার তো বটে। অগ বাড়ির মেয়ে ছেলের দিকে তাকানোটাও পাপ। আর তাছাড়া ঢাকার খবর শুনছিস কিছু? হুম। আমার তো মনে হয় যুদ্ধটা এবার লাগাই যায়। হুম। যাই হোক, আমি গেলাম। যাই করস, মাথা গরম করিস না। কখন আসছো তুমি? আমি তো অনেকক্ষণ আগে এসেছি। আচ্ছা, উনি কি বলছিল, মানে জয়নাল ভাই? না, তেমন কিছু না। ঢাকার অবস্থা নাকি ভালো না, যুদ্ধ নাকি শুরু হয়ে যেতে পারে। কিসের যুদ্ধ? আমি কিছু বুঝি না, আমি কিচ্ছু মানি না। আমি চোখ খুললেও চোখের সামনে তোমারে দে, চোখ বন্ধ করলেও চোখের সামনে তুমি। কিন্তু বাবা। অপু, চলো আমরা জঙ্গলের গৌর মন্দিরে যে বিয়ে করে ফেলি। আজ সন্ধ্যাবেলায় অপু কোথায় গিয়েছিল? কিন্তু আমি তো পুকুর ঘাটে গিয়েছিলাম, ওকে তো দেখতে পেলাম না। আমাকে ব্যাকরণ শেখাবি না, সত্যি করে বল ও কোথায় গিয়েছিল। বাবা, আমি সত্যি বলছি, আমি জানি না। তাহলে মাস্টারের কথা বল, ওর কথা তুই সব জানিস। যদি তুই না বলিস তাহলে মেরে করে হাড় চুরমার করে দেব, আর ওদেরকে আমি জ্যান্ত মাটিতে পুঁতে ফেলবো। অপু, আজ থেকে জন্ম জন্মান্তরের জন্য তুমি আমার স্ত্রী। বহু জন্মে, আরো পর জন্মে তুমি আমার স্ত্রী হয়ে থাকবে। থাকবে? থাকবো। আমি যদি মরেও যাই, তারপরও তোমাকে ছেড়ে কখনো যাব না। হ্যাঁ, এখনো আমি যখন খুব একা থাকি, খুব নিঃসঙ্গ থাকি, তখনও আসে, ভালোবাসে। তার মানে কি সনাতন বাবু? তার মানে কি উনি বেঁচে নেই? তার ঠিক দুদিন পরের কথা। অপুর বাবা আমায় ডেকে পাঠান তার কাছে। আমাদের বংশের চাকর হওয়ার যোগ্যতা আছে তোর?
আমি তোকে অনেক সম্মান করেছিলাম, কিন্তু আজকের পর থেকে যদি তোকে এই গ্রামে দেখি তাহলে আমি তোকে জ্যান্ত পুড়িয়ে মারব। কর্তা, আমার কথাটা একবার শোনেন। আমি তোর কোনো কথা শুনতে চাই না, চলে যা এখান থেকে। যা বলছি। আমি তোর ব্যবস্থা করছি। কাকাবাবু, কাকাবাবু, তপু, তপু, তপু। তপু, তপু, অপরাজিতা, অপরাজিতা। এরপর আমি যুদ্ধে চলে যাই। দিন দশেক পর জয়নাল ক্যাম্পে এসে জানায় অপুকে মিলিটারিরা ধরে নিয়ে গেছে, আর ওর বাবা আর তপুকে মেরে ফেলেছে। তারপর খবর পাই যে অপু এই মিলিটারি ক্যাম্পেই আত্মহত্যা করে, আর মিলিটারিরা এই গ্রামে যত খুন করে সব লাশ এই বাড়িতে এনে ফেলে রাখত। আর আপনি ফিরে এসে এই বাড়িতেই থাকা শুরু করলেন? হ্যাঁ, আরে বাড়িটাকে মানুষ এখন অনেক ভয় পায়। আর অপুর ব্যাপারটা? অপুর ব্যাপারটা আমি তো আগেই বলেছি, ও আসে, মাঝে মধ্যেই আসে। আমি যখন একা থাকি তখনই আসে, কিন্তু কিভাবে আসে সেটার ব্যাখ্যা আমি দিতে পারবো না। অপু এখনো আগের মতোই রয়ে গেছে, অথচ দেখুন আমি বুড়ো হয়ে গেছি। সনাতন বাবু, এটা হ্যালোসিনেশন ছাড়া আর কিচ্ছু না। আপনি হ্যালুসিনেশন বলছেন? প্রমাণ দেখতে চান? প্রমাণ? প্রমাণ? আপনারা অপেক্ষা করুন, আমি আসছি। অপু বানিয়েছে আপনাদের জন্য। এই দেখুন, এখনো ধোয়া উঠছে চা থেকে। আপনাদের যদি বিশ্বাস না হয় পুরো বাড়ি খুঁজে দেখতে পারেন, একটা মানুষও পান কিনা।
কই যাইবেন আপনারা? জি, আমরা হ্যাঁ, আমরা এসেছিলাম সনাতন বাবুর কাছে। কি ব্যাপার? উনি কাঁদছেন কেন? ওই যে আপনারা সনাতন বাবুর কথা বললেন না, তাই। কিন্তু এটা কান্নার কি হলো? না, এই তো আমার বন্ধু আছিল। আরে বড় বালা মানুষ আছিল। মানে মানে 7 দিন আগে মারা গেছে। দিনেশ সাহেব, ও অপরাজিতা, আমার স্ত্রী। আমি আপনার কথা শুনেছি। উনি ঢাকা থেকে এসে আপনার কথা বলেছে। আপনি বসুন, আমি আগে জল নিয়ে আসি। আমি দরিদ্র মানুষ, কিন্তু মনের দিক থেকে আমি অনেক ধনী, এবং সেটা হয়েছে অপুর কারণেই। আমি মানুষের ভেতরের কথা পড়তে পারি। আপনি আমাকে দেখে অবাক হয়েছেন, কি তাই না? বলুন, হননি? দেখুন না কেমন পরিষ্কার করে রেখেছে মেয়েটা চারপাশ। যতই বলি কাজ কম করো কম করো, কিন্তু কে শোনে কার কথা? আবার মিথ্যে কথা। আপনাদের শহরের মানুষরা গায়ে মানুষের চেয়ে বেশি মিথ্যে বলে, এটাই কিন্তু সত্যি। রাতে আমাদের খেতে দেরি হয়ে যায়, 12টা-1টা বেজে যায় প্রায়। তাহলে তো ভালোই হলো। আপনারা একটু বসে গল্প করুন, আমি চট করে রান্নাটা সেরে আসি। অপু, ওনাকে সিন্দুকটা দেখাবে কিন্তু। আপনি বসুন। চা খাবেন? কি বলেন দিনার সাহেব? চা হলে কিন্তু মন্দ হয় না। আপনার শহরের মানুষ তো ঘন ঘন চা খান, এই জন্যই বললাম। উনিও তো ঘন ঘনই চা খান। আপনার কি একটু শীত শীত করছে? আমাদের ভয় লাগে না। বরং আমরা একা থাকি বলে মানুষই আমাদের ভয় পায়। আচ্ছা, চা কেমন খেলেন বললেন না যে? দিনার সাহেব, ও কিন্তু খুবই ভালো কবিতা লেখে। আচ্ছা, বাংলা কবিতায় ছন্দের ব্যবহার যে চলে গেল, মানে আধুনিক কবিতায় ছন্দের ব্যবহার সেরকম আর হয় না। ওর কবিতাগুলো আমাকে শুধু পড়ে শোনায়, আমাকে দেয় না। নিজেই নিজের মতো করে জমিয়ে রাখে। ওগুলোতে পড়ার কিছুই নেই, আমি নিজে আনন্দে লিখি। আচ্ছা, তাহলে আপনি আমার টর্চটা দিন না। আচ্ছা, ওইদিকে গিয়ে ওইখানটা কুয়া আছে। পৃথিবীতে অনেক ঘটনা ঘটে। প্রতিদিন যেমন গাছে পাতা গজায়, তেমনি পৃথিবীতে প্রতিদিন অনেক ঘটনা ঘটে, যার সব ব্যাখ্যা আমরা করতে পারি না। হ্যাঁ, দিনার সাহেব ঠিকই বলেছেন। আমি তো আগেই বলেছি ও আসে,
মাঝে মধ্যেই আসে। আমি যখন একা থাকি তখনই আসে, কিন্তু কিভাবে আসে সেটার ব্যাখ্যা আমি দিতে পারবো না। অপু এখনো আগের মতোই রয়ে গেছে, অথচ দেখুন আমি বুড়ো হয়ে গেছি। আমি চিরকুমার মানুষ, এটাই সত্য। সত্য করে আর কি বলবো বলুন। তারপর খবর পাই যে অপু ওই মিলিটারি ক্যাম্পেই আত্মহত্যা করে। আর মিলিটারিরা এই গ্রামে যত খুন করে সব লাশ এই বাড়িতে এনে ফেলে রাখে।